গল্প পাঠক ভাই হাবিবে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়ব আমার প্রিয় এবং বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক নলিনী বেরার লেখা আনন্দ পুরস্কার প্রাপ্ত উপন্যাস সুবর্ণরেণু সুবর্ণরেখা, পঞ্চম পর্ব, তৃতীয় অধ্যায়। গল্প পাঠে আমি হাবিব। বদুকদের বাকুল ছেড়ে নদীর দিকে এগিয়ে এলাম। বড়ডাঙা তো বড়ডাঙাই। নদীর কাঁটাধারে নদীর দিকে পিঠ রেখে গ্রামটার দিকে তাকালে চোখ পড়বে গ্রাম থেকে নদীতে নেমে আসার একাধিক সড়িপথ। গাছের শিকড়ের মতো চারিয়ে আছে এদিক সেদিক। পায়ের ছাপ পড়ে পড়ে সে পথ কত কটা সাফা। সড়িপথের দুধারে ভেরেন্ডা বাঘনকির গাছ। স্নানার্থে নদীতে আসা হাঁটুয়া মায়েদের সামনে সামনে ন্যাংটা ভুটুংরা তাদের ওই জিনিসটা হাত মুঠোয় চেপে ধরে গড়গড়িয়ে নেমে আসে। নেমে আসতে হয় এতটাই চড়াই উতরাই। একবার তো ওই বড় উতরাই বেয়ে তরতরিয়ে নেবে আসা লম্বা লম্বা বাঁশ বোঝাই গরুর গাড়ি ডাবু ধরতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছিল মহাজন চারু হাঁটুয়ায়ের নাবালক মুনিশটা। আজকাল তবুও তো তরতরিয়ে নেমে আসা কাঠ বোঝাই ধান বোঝাই গরুর গাড়ির ডাবু ধরতে প্রাণ হাতে করেও চেষ্টার কসুর করে না বালক নাবালক ছেলে ছোকরা বুড়ো হাবড়ারাও। এত সাহসী এরা কারা? ভূঁইয়া ভূমিজ কামার কুমহার গোপ সদগোপ, ওই বধূক বিচুই বেড়া বেহারা দাঁড়পাটরা, তাদের ঘরের ছেলে ছোকরা বুড়ো হাবড়া আবার কারা? ডাবু ধরা তার মানে মাল বোঝাই গরুর গাড়ির পেছনের বাতা দুহাতে উঁচিয়ে ধরে চলন্ত গাড়ির সামনের পিছনে ভারসাম্য বজায় রাখার একরকম পদ্ধতি। ডাবু ধরতে হয় উতরায়ের সময়, আর গাড়ির সামনের জোয়াল ধরে ঝুলে পড়ে বা বসে পড়ে ব্যালেন্স রাখতে হয় চড়াইয়ের উঠবার সময়, যাকে বলে উলার। আমিও কতবার যে আমাদের গরুর গাড়ির উলার সামলাতে গাড়ির সামনের জোয়ালে চেপে বসেছি, মানে বসিয়ে দিয়েছেন আমাদের বাবা কাকারা। বিশেষত ক্ষেত থেকে গরুর গাড়ি করে পাকা ধান ঘরে তুলে আনার সময়। বলাই বাহুল্য, গাড়ির চাপবার আকাঙ্ক্ষায় গাড়ি কখন উলার হবে সেই আশায় আমরা ন্যাংটা ভুটুং সাধের কুটুমরা অযাচিতভাবেই গাড়ির পেছন পিছন হ্যাল করে হাঁটতাম। আমাদের দেখা দেখি দুটো একটা রাস্তার কুকুরও গাড়িটার পিছু পিছু ল্যাজ নাড়তে নাড়তে আমাদের ফলো করত। অবিকল একই ভঙ্গিতে বড়ডাঙার মস্ত গড়ান বা উতরায়ের গড়গড়িয়ে নেমে এলাম। নেমে আসার রাস্তার বাঁদিকে সরকারি পাতকুয়া থেকে ঘুরিয়ে জল তুলছেন হাঁটুয়া বৌরি ঝিউড়িরা, আর মুহুর্মুহু হাসছিলেন। তাদের হাসবার বিষয়বস্তু হয়তো একটাই, সেই এর নিন্দা তার নিন্দা, অর্থাৎ রীতিমতো পরচর্চা। তবু যেন আমার মনে হলো তারা বুঝি আমাকে নিয়েই কথা বলছেন আর কথার ছলে হাসছেন। দৌড়তেই কান খাড়া রাখলাম যদি কিছু শোনা যায়। না, তারা আলো মালো শুনলো দেখলো, তোর ঘইতা মোর ঘইতা ইত্যকার হাঁটুয়া ভাষায় নিজেদের ভিতর নিজেদের কথাই বলাবলি করছিলেন, আর সেই কথায় এতটাই মশগুল ছিলেন যে পাশ দিয়ে ললিন ফুলিন কে গেল কে এলো তাতে কি যায় আসে তাদের। আমার কেন জানি রাগ হলো, ভয়ঙ্কর রাগ। দলটার ভিতর দয়ানিধির বোন সৌভাগ্য দণ্ডপাঠও তো ছিল, সেও তো আমাকে দেখে বলতে পারত, কণ্ঠে যাও ললিন্দা। কোথায় যাচ্ছ ললিন্দা? একটা কথাও বলল না, অথচ অদূর ভবিষ্যতে আমেরিকা ভেসপুজি কিংবা ভাস্কো দা গামার মতো আমি আর হংসি নাউরিয়া দুজনে মিলে যখন ইত্যাদি ইত্যাদি। বড়ডাঙার নিচের ডুংরিতে কটা ছাগল চড়াচ্ছেন বঙ্কিম বধূকের পিসি প্রভা বিশুই, বাল্যবিধবা তিনি। সন্তানহীনা ভাইপো বঙ্কিমই তার একমাত্র ধ্যান জ্ঞান। চ্যাংড়া গরু বাগালরা তাকে নিয়ে ছড়াও বানিয়েছে। পরভা কি তরকারি রাঁধব, ফলটা ঢাকি নাই ফলটা রাঁধবা। শুনতে পেলে পরভাও তাদের লাঠি নিয়ে তেড়ে মারতে যান। কপালে হাতের চেটো ঠেকিয়ে অনেক দূর থেকে আমাকে দেখতে পেয়ে এখন বলেন, কণ্ঠে যাও ঠুরে বঙ্কিম। কোথায় যাচ্ছিস রে বঙ্কিম? তাও ললিন নয়, বঙ্কিম। আমিও পরিহাস ছলে
বঙ্কিমের গলায় উত্তর দিই, নদী বাটিয়া যাইতি পিসি, নদীর দিকে যাচ্ছি পিসি। পিসি বললেন, দেখি শুনি যাবু রে বঙ্কিমো, পায়ে বাঘনকি কাঁটা ভূখনে সর্বনাশ। বাঘনকি কাঁটা অনেকটা খোসা ছাড়া আমড়ার আঁটির মতো, মাথায় দুটো বাঁকানো কাঁটা। ততদিনে ইতিহাসে পড়ে ফেলেছি, বাঘনক অস্ত্র দিয়েই তো আফজল খাঁকে হত্যা করেছিলেন শিবাজি। দীর্ঘদেহী আফজল খাঁ তুলনায় ঈষৎ হ্রস্ব শিবাজিকে আলিঙ্গন করার অজুহাতে তার গলা চেপে ছোড়া চালালে শিবাজি পোশাকের নিচে লুকোনো বাঘনক অস্ত্র দিয়েই বিদ্যুৎ দেগে আফজল খাঁকে হত্যা করেন। বড়ডাঙ্গা থেকে নদী পর্যন্ত যে ডহর, যে রাস্তা, তার দুধারে অজস্র বাঘনকি গাছ, লাল ভেড়ার গাছ। তবে এ বাঘনকি কি আর সেই বাঘনক? তবু বাঘনকি গাছ দেখলেই আমার কেন জানি ছত্রপতি শিবাজির ব্যবহৃত সেই বাঘনক অস্ত্রের কথাটাই মনে পড়ে যায়। গাছ থেকে দুটো বাঘনকি ফল ছিঁড়ে নিয়ে শিমুলতলার ঘাটে চললাম। ঘাটে পৌঁছে হংসী নাউরিয়াকে দেখাবো, দেখিয়ে বলবো, নাউরিয়ার পো, জানেন কি এই বাঘনকি কাঁটা দিয়েই মারাঠাপতি শিবাজি আফজল খাঁকে মেরে ফেলেছিলেন। শুনে টুনে নাউরিয়ার পো হয়তো হেসে বলবেন, কি যে কঠ ললিন, শিবাজি না বাবাজি, আফজল না হাঁটুজল খা, আও কাঁটা দেই মানুষ মারা যায়। পরভার ছেড়ি গুলাভি বেবাক খাই হজম করি দিল বাঘনকি কাঁটা। আই তুমি কয়েট থও, সত্যি সত্যি প্রভা, বিছুয়ের ছাগল কাঁটাশুদ্ধ বাঘনকি গাছ মুড়িয়ে ওই তো হামলে পড়ে খেয়ে চলেছে। শিমুলতলায় পাওয়া গেল হংসী নাউরিয়া আর কাঠমিস্ত্রি প্রমোদকে, প্রমোদর জোগাড়ে পরমেশ্বরকেও। দুজনে মিলে হংসীর বড় নৌকাটাকে মেরামত করছেন। চারধারে খরা ঝাঁঝা অধরে নদী জল, নদীর বালিয়াড়ি তাও রোদ্রে চিকচিক করছে, কালো ধোঁয়া উঠছে কোথাও কোথাও হঠাৎ হঠাৎ। ধোঁয়া কি আর ভ্রম, মরিচিকা মরিচিকা। এর মধ্যেই শিমুল গাছের সুশীতল ছায়ায় কারখানা খুলে বসেছেন কারিগর প্রমোদ। হংসী নাউরিয়া বাবু হয়ে বসে সে কাজের তদারকি করছেন। এটাই প্রকৃষ্ট সময় নৌকা মেরামতির। এখন নদীতে বড় নৌকা বা পানসি আর চলে না, চলতে গেলেই তলানি ঠেকে যায় বালিতে মাটিতে। দরকার পড়লে ছোট নৌকা বা ডোঙাতেই কাজ চলে যায়। তাছাড়া এখন বড় ছোট কোনো নৌকারই দরকার পড়ে না। এপার সেপারের মানুষ তো হাঁটুর উপর জঙ্গার উপর কাপড় তুলে দিয়ে রাতবিট, এমনকি দিন মানেও পায়ে হেঁটে খবলস খবলস আওয়াজ তুলে পার হয়ে যান নদী। ওই তো শিমুলতলার ঘাট থেকে যৎকিঞ্চিত উপরে সীতানালা খাল মোহনার নিচে, ওই যেখানে কাঁটাধারে পরিতোষদের মুখ জনার বিল, সে বছরখার মতো ওখানেই তো টার কলমের ডাল ফুটে চিহ্নিত দেওয়া হয়েছিল পায়ে হেঁটে নদী পারাপারে। আমাকে আসতে দেখে বাবু হংসী হাত বাড়িয়ে ডাক দিলেন, আসো আসো বেহারার পো, বলেই বললেন, ছুটি নাকি? সৌ আছেনি, পরনে ভিজালা আর নাই, পরনে ভিজালা, তার চেয়ে মাছ ধরা অনেক ভালা। কি কও ললিন? তার মানে সেই আর কি, লিখবু পড়িবু মরিবু দুঃখে, মৎস্য মারিবু খাইবু সুখে। পড়াশোনা ছেড়ে নদী নালায় মাছ ধরে বেড়ানোর কাজে ডাক দিলেন কি হংসী? মাছ মারের কাজ? মনে মনে কত কি হতে চেয়েছিলাম, মেজো কাকার মতো কবরেজ, নাটুয়াদালের নবীনের মতো নাচুয়া, হা ঘরে যাযাবরীর সঙ্গে ঘর ছাড়া আমেরিকো ভেসপুঁজি, কিংবা ভাস্কো দাগামার মতো দেশ আবিষ্কারক। শেষমেশ কিনা নদী নালাই খালে বিলে মাছ ধরা। হংসী নাউরিয়ার কথাই সেবার সত্যি সত্যি মশানির দহ মার হচ্ছিল, নাকি এক একটা 2-3 সের রুই কাতলা উঠে আসছিল। বড় নৌকা থাক, ছোট নৌকা অর্থাৎ ডোঙায় ললিন সমবিবাহেরে হংসী নাউরিয়া যাবেন মহিষাসুর ডকের কাছে মশানির দহে মাছ মারতে। তার আগে মিস্ত্রি প্রমোদ পরমেশ্বরের কাঠের কাজের গতি খানিক তদারকি করে যাবেন তিনি। ততক্ষণ শিমুল গাছের ছায়ায় বসে থাক ললিন। আমাদেরই গ্রামের মিস্ত্রি প্রমোদ আর পরমেশ্বর, 2 ভাই। হংসীর টুকিটাকি মেরামতির কাজ এরাই করে দেন।
নচেত বড় কাজে বড় মিস্ত্রি আসতেন সেই কোন দীঘা-কাঁথি রামনগর থেকে। একবার তো সুধীরের বলাগড়ের চাঁদরা না সুখরিরা থেকে এসেছিলেন হলধর বৈরাগী দলবল নিয়ে, সঙ্গে কত রকম যন্তর, তুরপুন, কুরশুট, ভ্রমর, বাটালি, করাত, হাতুড়ি আর বাগা। বাগা তার মানে কাঠের তক্তা বাঁকাবার যন্তর, যেন পাঁঠা বলি দেওয়ার হাঁড়ি কাঠ। শিমুলতলার পাশে শশাঙ্ক দরপাটের পাল জমিনে তাঁবু গেড়েছিলেন তারা। দুপুরে সন্ধ্যায় পাশ দিয়ে যেতে আসতে নাকে লেগে থাকতো তেজপাতা মেশানো গাঢ় মসুর ডালের গন্ধ। সে গন্ধে না হোক তবু মাঝে মাঝেই বৈরাগীর তাঁবুর আশপাশে ঘুরঘুর করতাম। গোবর মাখিয়ে খড় বা কাঠের ঘুষির আগুনের সেঁকে তক্তা বেঁকাতে বেঁকাতে বৈরাগী গেয়ে উঠতেন, শিমুল খুঁটার নৌকা তোমার হে, ও নৌকা তলায় জলের ভরে শিমুল খুঁটার নৌকা তোমার হে। শিমুলতলায় নৌকার কারিগররা নৌকা মেরামতি করলেও হংসী নাউরিয়ার নৌকা কিন্তু শিমুল কাঠের ছিল না, সে ছিল সরের শাল কিংবা অর্জুন কাঠের। আমাদের তপবনের জঙ্গলে শাল অর্জুনের তো অভাব নেই। খুব বিড়ি খেতেন বৈরাগী, প্রায় কাঁটা কাঁটা। আর মাঝে মাঝেই সেই গানটা, শিমুল খুঁটার নৌকা তোমার হে। তোমাদের গ্রামের প্রমোদ নিরতিশয় রাগী মানুষ, গান তো গান, কাজের সময় সচরাচর কথাই বলেন না। প্রায় 6 ফুট লম্বা প্রমোদ 4.5 ফুটকে হংসীকে আসলে পাত্তাই দিতেন না। তবু হংসী স্বসাগরা নদীর নাউরিয়া বলে কথা, টুকটাক ভুল হলেই চেপে ধরতেন প্রমোদকে। কখনো বাঁক, কখনো ঠেই, কখনো গলুই, কখনো বড়াস বার্ষিকী, কখনো জুলুই দরগা, কখনো জাঁদবাড়ি নিয়ে জোর তর্ক করতেন তারা। আমি তার বিন্দু বিসর্গও বুঝতাম না। তবে ঠোকাঠুকি শেষ করে নৌকার গায়ে আলকাতরার ল্যাপাও হয়ে গেলে ডাক পড়তো। আমার হাতের লেখা ও আঁকা সুন্দর বলে নৌকাটির চোখ দুটি সুন্দর করে এঁকে দিতাম আমি। বাকি মাঙ্গলিক কাজ, এই যেমন সিন্দুরদান, দণ্ডপূজা ইত্যাদি করতেন বধূ ঘরের বধূরা আর নৌকার মিস্ত্রিরা। হংসী নাউরিয়ার আজ্ঞায় বসে আছি শিমুল গাছের হিমশীতল ছায়ায়। শুধু কি শিমুল গাছ, এখানে জড়াজড়ি করে আছে অর্জুন গাছ, ডুমুর গাছ, পাকুড় গাছ। জায়গাটা ছায়াছন্ন। বসে আছি অপেক্ষায় হংসী নাউরিয়া কখন তার কাজ ফেলে আমাকে নিয়ে মাছ ধরতে যাবেন মহিষাসুর ডকের কাছে। ওই যেখানে মশানির দহ মার হচ্ছে আজ, 2 সেরি 3 সেরি রুই কাতলার এর তার জালে খই ফোটার মতো ফুটে উঠছে। ধুস, মাছ ধরতে কি আর, আমি তো যাচ্ছি ডোঙাই নদী পরিক্রমায়, উজানে নয় ভাটাই। পিছনে পড়ে থাকবে খুদু পাড়ের চর, বৈশাখীর পাল, ওই যেখানে পাল বা চর দখলের জন্য কুরু পাণ্ডবের ন্যায় একদা যুদ্ধ হয়েছিল 2 পক্ষের। এক পক্ষের একটি লোক কেবলমাত্র একটি লাঠির এক ঘায়েই মেরে ফেলেছিল বিপক্ষের আস্ত একটা লোককে। আর তাই নিয়েই কবিয়ালের গীত বাঁধা, ওই গীত গিয়েই গায়ে গায়ে ভিক মাঙা, বিধি যাহা লেখিয়াছে কপালে, বৈশাখী পালে গো বৈশাখী পালে। হংসী নাউরিয়া কি কাজে একটু আড়ালে সরে যেতেই প্রমোদ মিস্ত্রি বললেন, মশানির দহে আজ যাস না ললিন, গোলমাল হতে পারে। কার সঙ্গে? কার? ঠুরিয়ারের সঙ্গে বড়ডাঙার। দহ ধরা নিয়ে গোড়া থেকেই একটা খেঁচ চলছিল বলেই হংসী আশায় আচমকা থেমে গেলেন প্রমোদদা। কিন্তু আমার মন যে পড়ে আছে নদীতে, নদী জলের নৌকায়। তাছাড়া আমি তো আর মাছ মারা নই, মাছ ধরা আর ভাগাভাগির সঙ্গে আমার কি? সে বুঝবে যারা হকদার, যারা ভাগদার। বেহেরার পো বলে হাত নেড়ে হংসী নাউরিয়া হাঁক দিতেই অতঃপর দৌড়ুলাম হংসীর পিছু পিছু নদীর দিকে। যেতে যেতে হংসী বললেন, আর টেকে আঘু যাইথিনু দহ বাটিয়া। আর কিছুটা আগে দহের দিকে গিয়েছিলাম। হ্যাঁ তো কি দেখলেন? কি কইমু ললিন, চারবিটিয়া নৌকারণ্য, চারধার লোকে লোকারণ্য। মনে মনে চমকে উঠলাম। তবে কি দাঙ্গা বাঁধাবার জন্যই এত লোক জড়ো হয়েছে? তারপরেই ভাবলাম, তা কেন, মাছ ধরা দেখতেও তো লোক হাজির হতে পারে শয়ে শয়ে। আমাদের গ্রামে অনিন্দের গাড়িয়ার মাছ ধরা হলে তাও
নৌকায় নয়, গুড় জাল দেওয়ার ডেগে করে, তাতেই গাড়িয়ার চারধারে এ গা সে গাঁয়ের লোক জড়ো হয়ে যেত কাতারে কাতারে। তো সে তো সামান্য গাড়িয়া, আর এ তো নদী, নদীদহ সাগরা। অনিন্দের গাড়িয়ার পশ্চিমের বাঁশঝাড় জলের উপর ছায়া ফেলে থাকে সদা সর্বদাই, আর তাই অধিকাংশ মাছই ঘাপটি মেরে সেখানে লুকিয়ে থাকে বাঁশঝাড়ের ছায়া ঢাকা সুশীতল জলে। মশানির দহেও তদ্রূপ। মশানির দহ নদী সোজা পথে যেতে যেতে সামান্য ডাইনে ঘুরে দহ গড়ে দিয়ে পেরিয়ে মিশেছে মূল নদীতে, মূল স্রোতে। দহের ওপর মহিষাসুর, দকের অর্জুন, পাকুর, ডুমুর, বট, বাবলা, চল্লার ছায়াই ছায়াই গড়ে উঠেছে এক সেরি দুসেরি রুই কাতলার পাতাল ঘরও। আন্দাজে তকে তকে থাকা বড়ডাঙ্গার মহাজনরা তাই চড়া দরে নিলামে ডেকে নিয়েছেন মশানির দহ গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে। আজ সে দহ মার হচ্ছে। কি করে যে মাছগুলো নদীর স্রোতে ভেসে যেতে যেতে ডান দিকে কান্নিক মেরে ঢুকে গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে থাকে অতল গহ্বরে। নদীর অন্যান্য জায়গার তুলনায় দহের গভীরতাও একটু বেশি। জল সেখানে কলরল তুলে পাক খায়, যাকে বলে উড়াল ঘূর্ণি। নদীর কাতায় তখন ঘন ঘন জল আছড়ে পড়ে, ছলাৎ কাতাও ভাঙে ধসে। বর্ষাকালে সেখানে নৌকা নিয়ে যেতে সরেশ মাঝিও ভয় পায়, এমনকি হংসী নাউরিয়াও। ডোঙাটা বালির উপর প্রায় অর্ধেক তোলা ছিল। গরু বাগাল, মোষ বাগালরা, এমনকি ন্যাংটো বুটুম সাদের কুটুমরাও যাতে না অনায়াসে অবলীলায় ডোঙাটিকে জলে ভাসিয়ে শুরু করে দেয় জলক্রীড়া, আমি প্রায় একাই বিপুল উৎসাহে ডোঙাটাকে দু হাতে ঠেলে জলে নামালাম। হাই হাই করে উঠলেন হংসী, করো কি বেহারার পো, এ কি তোমার তালডোঙার যে কাঁধে করি বহিনী ঘাড়ে মুড়ে লাগবে নি? জানি হংসী নাউরিয়ার ডোঙা তাল কাঠের ডোঙা নয়, শাল কাঠের ডোঙা। হালকা নয়, ভারী, ঠেলে জলে নামাতে কষ্ট হবে। হোক কষ্ট, তবু নাউরিয়া হংসী নাউরিয়া যেখানে উপস্থিত, আর নদী যেখানে সুবর্ণরেখা। ততদিনের যে আচার্য জগদীশ চন্দ্র বসুর ভাগীরথীর উৎসাহ সন্ধানেও শেষ। ওই যেখানে আছে নদী, আজ বহুকাল অবধি তোমার সহিত আমার সখ্য। পুরাতনের মধ্যে কেবল তুমি, বাল্যকাল হইতে এ পর্যন্ত তুমি আমার জীবন বেষ্টন করিয়া আছো, আমার জীবনের এক অংশ হইয়া গিয়াছ। তুমি কোথা হইতে আসিয়াছ জানি না, আমি তোমার প্রবাহ অবলম্বন করিয়া তোমার উৎপত্তি স্থান দেখিয়া আসিব। অংশটির বারবার পড়ি, সুবর্ণরেখার সঙ্গেও যে আমার সখ্য। পাতিহাঁসের মতো পায়ের পাতা মেলে যেন খলবলিয়ে জলে নেমে এলো ডোঙাটা। ও গঙ্গা করে মাথায় জল ছিটিয়ে ডোঙায় উঠে এলেন হংসীও। ওঠা মাত্রই মনস্তাপ করলেন, জানলো ললিন, অখনো একটি নাই হও কম করি 15-16 সের তো আলকাতরা কিনতে হবে। তার ওপর পরমথোটা যা ফাঁকিবাজ, একদিনের কাজ হয়তো করি দিবে দুদিন, দুদিনের জায়গায় 3 দিন, তার খরচা কত? যতদূর জানি প্রমোদ মিস্ত্রি যেমন কম কথার মানুষ, তেমনি কাজেও দড়। হংসী নাউরিয়ার দুশ্চিন্তা অমূলক এবং অনর্থক, যথাসময়ে হয়তো কাজটা সেরে ফেলবেন তিনি। তবু যাই হোক, নাউরিয়ার পোকে চিন্তা করতে মানা করে দিয়ে জিজ্ঞাসা করি, নাউরিয়ার পো, এই যে হাত মুঠোয় জল নিয়ে মাথায় চিটিয়ে সুবর্ণরেখায় দাঁড়িয়েও ও গঙ্গা বলে উচ্চারণ করলেন, কই ও সুবর্ণরেখা তো বললেন না? এইখানে আর গঙ্গা কোথায়? হংসী বললেন, কেনে অমূল্য সরঙ্গীকে কি পূজা করতে দেখিনি ললিন? নদী ধারে নদী জল হাতে করি, শ্রাদ্ধে অষ্টম প্রহর 24 প্রহরের ঘট তুলতে নদীঘাটে তসরের ধুতি লাল ডোরা গামছা গায়ে কতদিন তো অমূল্য চরণকে বিড়বিড় করে মন্ত্র বলতে দেখেছি বই কি। কিন্তু হংসী বললেন, একদিন মন দেই শুনব কি বলে অমূল্য। জল মোঠা করি বলে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী।
নর্মদে সিন্ধু কাবেরী আরও কী সব অং বং চং বলি তাই। তার পিছে তোমার কষাই নদী জল, ভারী সৌ জলে হাতের কুঁজ দেই, জল ছিটেই উচ্চারণ করে ও গঙ্গা ও গঙ্গা। আসলে কি জানলো ললিন, সবু নদী গঙ্গা, সবু নদীর জল গঙ্গা জল। সে আর বলতে, কতদিন দেখেছি প্লাস্টিকের বাথটবের জলেও 1-1.5 বছরের শিশুকে তার মা স্নান করিয়ে বলেছেন ও গঙ্গা ও গঙ্গা। তার মানে বাথটবের জলেও গঙ্গা জল। ভাসমান ডোঙায় বসে ঝরে পড়ে হাত মুঠোয় জল তুলে আমিও মাথায় ছিটলাম। সেই সঙ্গে আমিও কি মনে মনে বললাম ও গঙ্গা ও গঙ্গা, নাকি ও সুবর্ণরেখা ও সুবর্ণরেখা। যাক সে কথা, উজানে নয় ডোঙা এখন চলেছে ভাটিতে, ভাটার টানে নয় নিশ্চয়ই স্রোতের টানে। কারণ এ নদীতে জোয়ারও নেই, ভাটাও নেই। সে হয়তো এককালে ছিল, ছিল ছিল, এখন নেই। তবে হাওয়ার দাপটে ছোট ছোট ঢেউ আছে, আর সেই ঢেউ ডোঙার গায়ে আছড়ে পড়ে উঠলে উঠছে খলবল করে। ওস্তাদের ওস্তাদ হংসী নাউরিয়ার গজার ঠেলে নৌকা সোজা চলেছে মশানের দহের দিকে। ওই তো ওইদিকে পিছনে পড়ে থাকছে নবকিশোরপুর, আন্ধারি, কুস্তরিয়া, হাতিবান্ধি আর খুদুপাড়ের চর। এইদিকে দেউলবাড়, খান্দারপাড়া, বড়ডাঙ্গা, সীতানালা, খালমোহনা, শিমুলতলার ঘাট। ডোঙার দুধারে মাঝে মাঝে ছড়ছড়িয়ে লাফিয়ে উঠছে বাটাকি খয়রা মাছ। আমি দুহাত বাড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ধরতে গেলে হংসীবধূ সাহস্যে বলে উঠলেন, অখন তো বাটা খয়রা, আঘু তভু কুদি মারি ইলসা উঠথাই অউ সুবর্ণরেখায়। আগে আগে এই সুবর্ণরেখায় ইলিশ উঠত লাফ দিয়ে। বলেন কি হংসী, ইলিশ মাছ? সাংলা জালে নাকি সে ইলিশ ধরা পড়ত? সাংলা জাল আমি কখনো চোখে দেখিনি, তবে দেখেছি খান্দারপাড়ের মাধব পানি আর ঝাড়েশ্বর পানিসারা নদীময় তাদের গাঁতি জাল বিছিয়ে রাখতেন, আর বকের মতো পাটায় দাঁড়িয়ে মাঝে মাঝেই মাথা ফাবড়ি জাল হাতের কায়দায় মাথার উপর ঘুরিয়ে ছুঁড়ে মারতেন কি আর, মাছের ঝাঁকের ওপর সুতুচুর ভাবে বিছিয়ে দিতেন। লোহার ভারী কাঠিওয়ালা জাল ধীরে ধীরে গুটিয়ে আনলেই বড় বড় রুই কাতলা। শুধু কি রুই কাতলা, ছোট ছোট চানাচুনুও। তা বলে ইলিশ? ইলিশ না থাক, ইলিশ নিয়ে কবির কবিতা আছে, আগু তবু অনেক ইলসা উঠতাই সুবর্ণরেখায়। এখন সে ইলসা কুঠে আছে জাউনু কলকাতায়। কলকাতায় কলকাতায় পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ, কলাঘাটের ইলিশ, ডায়মন্ড হারবারের ইলিশ, কোথাকার ইলিশ না পাওয়া যায় কলকাতায়। আমাদের ডোঙাটা তীর বেগে মশিনের দহে পৌঁছে গেল, কিন্তু তখনও চৌহাদ্দির বাইরে। গোটা চৌহাদ্দিটাই তো ঘেরা ছিল গাঁতি জালে। জমাদারের কাছে মাছ ধরার টিকিট না কাটলে মশিনের দহে ঢোকা যাবে না। কিন্তু হংসী নাউরিয়া তো যে সে নাউরিয়া নন, তার নামে তল্লাটের গোটা নদীটাই তো করা আছে জমা। গলুইয়ের তলা থেকে মাথা ফাবড়ি জাল বের করে 4.5 ফুটিয়া হংসী মহাপরাক্রমে জাল ছুটতে লাগলেন। মাথার উপর দিয়ে থেকে থেকে আওয়াজ উঠল খবল, থেকে থেকে গোটা ডোঙাটাই নড়ে উঠল। এই বুঝি ডুবল। সাকুল্যে মাছ উঠেছিল 2টি, একটি আধসেরি কাতলা, অন্যটি সেরা খানিক কালবোয়াস। আধ ঘন্টাও কেটেছে কি কাটেনি, নদীর কাতারে কাতারে লোক তো ছিলই। লোক আরও বাড়তে লাগলো। এত লোক কি আসছে শুধুই দর্শক হিসেবে? স্টেজ মজা দেখতে। ন্যাংটা ভুটুং, কারাবাগাল, গরুবাগাল, স্নানে আসা উইকো পাটকাদের বাদ দিলেও লাঠি সোঁটা হাতের ওরা তবে কারা? হংসী নাউরিয়া বড়া ভই দিয়ে বললেন, থুরিয়ার মহাজন মানে দহর ভাগ নিতে আসে তেতলিন। বড়ডাঙ্গার দহর ভাগ যেখানে পাই কি করি, আমার মানেও দেখিনি বা। মহিষাসুর দকে থুরিয়ার জমিয়ার কতকা। বলেই তিনি যেন জাল গুটিয়ে তেল ছিটে নীল রঙের লুঙ্গিতেই মালকোচা মেরে লড়াইয়ের জন্য তৈরি হলেন। উল্টাপাল্টা হাওয়া বইছিল। আঁখুবিলের যে আঁখ এখনো কাটা হয়নি, তার ভেতর দিয়ে সরসর করে লোক আসছিল থুরিয়ার, লোক আসছিল বড়ডাঙ্গার। আমার বেশ লাগছিল যুদ্ধ ভাব।
সকলের অন্যমনস্কতায় গাছের ডালে বসা একটা মনস্ক চিল ঝুঁটিতে উড়ে এসে একটা ছোট মতো মাছ দুপায়ে জড়িয়ে ধরে উড়ে গেল সুদূরে। কেউ তাকে গ্রাহ্য করল না। বচসা কথা কাটাকাটি শুরু হচ্ছিল। তখনও হাতাহাতি লাঠালাঠি শুরু হয়নি। তার মধ্যেও ২-৪ ক্ষেপ জাল ফেলেছিলেন হংসী। মাছ উঠেছিল কি ওঠেনি সেইসব দেখার আর সময় কই। মস্ত গজাল মেরে নৌকা উজানে উঠিয়ে বেশ কিছু দূর নিয়ে এসে হাঁফ ছেড়ে বললেন, আজ কার মুখ চাহি যে উঠথুনু? সৌ বলে না, শুকনা কলসি শুকনা না, শুকনা ডালে ডাকে কা। যদি দেখো মাকুন্দ ধোপা, এক পা না যাও বাপা, নদী বাটিয়া আসার মুহে মাকুন্দা সুধীর শীতকে দেখথুনু মুই। কে জানে মশানির দহ থেকে তার হঠাৎ পালিয়ে আসা নিয়ে এতক্ষণে কি ভাবছে ললিন। তাই ফের বললেন, হাতে কিছু নাই, ঠাই নে কি করি লড়ব ললিন? হাতে কিছু না থাকলে কি করে লড়াই করা যায়? আমি তাকে আর মনে করিয়ে দিলাম না যে কিছু না থাকুক, আপনার হাতে ডোঙা বাইবার ২০ ফুট গজালটা তো ছিল নাউরিয়ার পো। হঠাৎ মনে পড়ে গেল, মশানির দহও কি তবে আজ বৈশাখের পাল হয়ে যাবে? ফের রচিত হবে সেই বিধি যাহা লেখিয়ে আছে কপালে, বৈশাখী পালে গো বৈশাখী পালে।